মাদ্রাসা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান ছিল সাফা পর্বতের পাদদেশে জায়েদ বিন আরকামের বাড়িতে, যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক, আর শিক্ষার্থী ছিলেন তার কয়েকজন অনুসারী নও-মুসলিম। হিজরতের পর মদিনায় মসজিদে নববীর পূর্ব পাশে স্থাপিত হয় মাদ্রাসা আহলে সুফা। শিক্ষক ছিলেন উবাদা ইবনে সামিত, আর শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আবু হুরায়রা, মুয়াজ ইবনে জাবাল, আবু জার গিফারির মতো সাহাবীরা। সেকালের মাদ্রাসার পাঠ্যসূচিতে ছিল কোরআন, হাদিস, ফারায়েজ, প্রাথমিক চিকিৎসা, বংশশাস্ত্র, তাজবিদ ইত্যাদি। এছাড়া অশ্বচালনা, যুদ্ধবিদ্যা, হস্তলিপিবিদ্যা, শরীরচর্চা ইত্যাদিও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। নবুয়তের প্রথম দিন থেকে উমাইয়া বংশের শাসনামলের প্রথম ভাগ পর্যন্ত প্রায় 100 বছর সময়কালকে মাদ্রাসা শিক্ষার প্রথম পর্যায় ধরা হয়। ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার সূচনা হয় 711 সালে। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পরপরই সিন্ধু বিজয়ের হাত ধরে ভারতে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষার যাত্রা শুরু হলেও প্রথম প্রাতিষ্ঠানিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এরও বেশ কিছুকাল পর। মোহাম্মদ ঘুরি 1200 শতকের শেষ দিকে ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1191 সালে তিনি আজমিরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর মোগল আমলে ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটে। ভারতবর্ষে মুসলিম শাসকদের শাসন আমলে শিক্ষা ব্যবস্থা ও ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। সময়ের প্রয়োজনে দুটি মাদ্রাসা শিক্ষাধারার উদ্ভব হয়েছে ভারতীয় উপমহাদেশে। একটি হলো আলিয়া, অপরটি কৌমি। আলিয়া পদ্ধতি চালু হয়েছে 1780 সালে, আর কৌমি শিক্ষা পদ্ধতি প্রবর্তিত হয়েছে 1866 সালে। প্রেক্ষাপট আলাদা হলেও এগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল অভিন্ন। আলিয়া পদ্ধতি প্রবর্তনের লক্ষ্য ছিল ধর্মীয় শিক্ষার বিকাশ এবং ইসলামিক আইনে পারদর্শী বিচারক তৈরি করা, যাতে তারা মুসলিম পারিবারিক আইনে সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তি করতে পারে। আলিয়া ধারার মাদ্রাসার সূচনায় দখলদার ইংরেজদের চাপ দিয়ে অথবা রাজি করিয়ে অথবা তাদের সহযোগিতা নিয়ে ইসলামী শিক্ষা পুনঃপ্রবর্তনের একনিষ্ঠ প্রয়াস লক্ষণীয়। 1757 সালে পলাশির যুদ্ধের বিপর্যয়ের পর ব্রিটিশ সরকার ভারতের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে মসজিদ, মাদ্রাসা ও খানকার নামে সুলতানি ও মোগল আমলে বরাদ্দকৃত অনুদান ও লাখেরার সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলে। ইংরেজি স্কুল চালু করার ধুম পড়ে যায়। স্থানীয় মুসলমানদের সহযোগিতায় মসজিদগুলো চালু থাকলেও বহু দ্বীনি মাদ্রাসা তখন বন্ধ হয়ে যায়। এভাবে ভবিষ্যৎ প্রজন্মকে আলেম বানানোর পথ রুদ্ধ করে দেয়া হয়। সে সময় সচেতন মুসলমানরা পরিকল্পনা করলেন যে কোনো প্রকারে হোক দ্বীনি মাদ্রাসা চালু করতেই হবে। ভারতের প্রথম ইংরেজ গভর্নর জেনারেল ওয়ারেন হোস্টিংস মাদ্রাসা প্রতিষ্ঠা করতে প্রথমে সম্মত হয়নি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকলে জনগণ ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যেত, আর বর্তমানে ইংলিশ স্কুল চালু হওয়ায় পার্থিব সুবিধা প্রাপ্তির প্রত্যাশায় বহু মুসলমান পরিবার তখন সেদিকেই ধাবিত হয়। তখন সরকার সমর্থক কিছু দিনদরদি মুসলমান তৎকালীন বড়লাটের প্রতি আবেদন, নিবেদন ও চাপ সৃষ্টি করতে থাকেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য। এক পর্যায়ে হোস্টিংস সম্মত হন, তবে এ ব্যাপারে বেশ কিছু শর্ত তিনি জুড়ে দেন। এর মধ্যে ইংরেজ প্রিন্সিপাল নিয়োগ উল্লেখযোগ্য ছিল। এ মাদ্রাসায় কুরআন, হাদিস ও ফিকের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়, যা বর্তমানেও প্রচলিত রয়েছে। মোট কথা, ধর্মীয় শিক্ষার পুনঃপ্রবর্তন ব্রিটিশ শাসকরা ভালো চোখে দেখেননি। কলকাতায় শিয়ালদাহের কাছে ভাড়া করা ঘরে 40 জন ছাত্র নিয়ে মাদ্রাসা চালু হওয়ার পরও তারা সেটা বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু মুসলিম জনগোষ্ঠীর অব্যাহত দাবির মুখে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। পরবর্তীকালে নিজস্ব জায়গায় গড়ে ওঠে মোহামেডান কলেজ অব কলকাতা, লোকমুখে যা কলকাতা আলিয়া মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে। মোল্লা মাজদুদ্দিন নামে আরবি ভাষায় পারদর্শী একজন আলেম মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিলেন।
1850 থেকে 1927 সাল পর্যন্ত 26 জন ইংরেজ ব্যক্তি কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। এর মধ্যে প্রখ্যাত প্রাচ্যবিদ ডক্টর স্প্রেঙ্গার ছিলেন অন্যতম। আলিয়া ধারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিকতার চেতনাকে লালন করে। অপরদিকে দেওবন্দ ধারা ইসলামের প্রাচীন রূপের পৃষ্ঠপোষকতা করে থাকে। আলিয়া মাদ্রাসাগুলোর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও অবকাঠামোর খরচ আসে সরকারি কোষাগার থেকে। সরকারি নির্দেশনা পরিপালনে আলিয়া মাদ্রাসাগুলো আইনগত বাধ্য। কওমি মাদ্রাসার ইতিহাস। কওমি মাদ্রাসা একটি বিপ্লবের নাম। এর ইতিহাস অনেক গৌরবময়। 1857 সালে গণ আন্দোলনে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ দখলদার বাহিনী দিল্লিতে 33,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা তখন কেড়ে নেওয়া ও সম্পত্তি লুটে নেওয়া হয়। এমন পরিস্থিতিতে আল্লামা কাশেম নানুতুবির মতো আলেমরা তখন মনে করেছিলেন, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও যদি হাতছাড়া হয়ে পড়ে তাহলে ভারতে মুসলিম জাতিসত্তা মহা বিপর্যয়ের মুখে পড়বে। এ উপলব্ধি থেকেই বেসরকারি মাদ্রাসা কায়েমের পরিকল্পনা করা হয়। খাস ওয়ারিশে আম্বিয়া তৈরি, সিলেবাসভুক্ত সব কিতাবের পূর্ণ পাঠদান এবং সরকারি কর্তৃত্বের গণ্ডি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আল্লাহ তাআলার সাহায্য ও জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কওমি মাদ্রাসার যাত্রা শুরু হয়। 1866 সালে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে দারুল উলুম নামে প্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শাইখুল ইসলাম আল্লামা কাশেম নানুতুবি ও হাজী সাইদ আবিদ হোসাইন ছিলেন এর প্রতিষ্ঠাতা। কোনো ধরনের অবকাঠামোগত সুবিধা ছাড়া মাত্র একজন ছাত্র ও একজন শিক্ষক দিয়ে এ মাদ্রাসা চালু করা হয় ডালিম গাছের ছায়ায়। এটাই পরবর্তীকালে হয় বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দ নামে। সরকার থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় অনুদান, বেতন ভাতা ও অবকাঠামোগত সুবিধা নিতে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ কখনোই সম্মত হননি। অষ্টম নীতিমালার আলোকে মজলিসে শুরার মাধ্যমে এ মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে দারুল উলুম দেওবন্দ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এশিয়া, আফ্রিকা, কানাডা, ইংল্যান্ড সহ ইউরোপ ও অস্ট্রেলিয়া তথা সারা দুনিয়ায় এর শাখা ছড়িয়ে রয়েছে। মূলত কওমি শিক্ষা দ্বারা একটি আন্দোলন, মিশনারি স্পৃহা নিয়ে কওমি আলেমরা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও অনুদান ছাড়া এত বিশাল আয়তনের মাদ্রাসাগুলো গড়ে উঠেছে যা বিস্ময়ের উদ্রেক করে। ক্রমান্বয়ে কওমি শিক্ষা দ্বারা শহরে ও গ্রামাঞ্চলে বিস্তৃতি লাভ করেছে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বা নির্ভরতা এবং জনগণের স্বেচ্ছাপ্রণোদিত শ্রম ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রকৃষ্ট উদাহরণ কওমি মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের ইতিহাস গ্রন্থে রয়েছে, একসময় আত্মরক্ষার জন্য দেওবন্দের ছাত্রদের আধা সামরিক ট্রেনিং দেওয়া হতো। এ ধারার মাদ্রাসায় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার লালন লক্ষ্য করা যায়। দেওবন্দ যে কোনো প্রকার সহিংসতা থেকে দূরে থেকে মধ্যমপন্থাকে উৎসাহিত করে আসছে, অর্থাৎ বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। জন্মলগ্ন থেকে আজ অব্দি দেওবন্দ মাদ্রাসা কখনো 1 পয়সা রাষ্ট্রীয় সাহায্যও নেয়নি। বিনয় সহকারে ফিরিয়ে দিয়েছে শাসকদের অনুদানের প্রস্তাব। কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সম্পূর্ণ বিপরীত মরুতে অবস্থিত। আলিয়া যেখানে প্রত্যক্ষ সরকারি সহযোগিতায় শুরু হয়েছিল, সেখানে কওমি ছিল সরকার বিরোধিতার প্রতিভূ। ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিল সে। এজন্যই কংগ্রেসে যোগ দিয়েছিলেন দেওবন্দের সন্তানেরা শাইখুল হিন্দ, মাহমুদুল হাসান দেওবন্দি, ওবায়দুল্লাহ সিন্ধি, হোসাইন আহমেদ মাদানি এই সংগ্রামের কয়েকটি নাম। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে চলা শিক্ষাঙ্গনের নাম কওমি মাদ্রাসা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফিজ।